প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজ থেকে কলকাতা বইমেলা চালু হয়ে গেছে। নতুন নতুন অনেক সব বই এসছে বলে খবর দেখছিলাম, অনেক সব বিজ্ঞাপন দেখছিলাম এবং অনেক বই নিয়ে চর্চাও শুরু হয়েছে। তবে দর্শক, আমি এখন একটা বই নিয়ে একটু চর্চা করব। বইটা হচ্ছে এটা, অচ্যুত তৃতীয়া। অচ্যুত তৃতীয়া, আর লেখিকা হচ্ছেন রানী মজুমদার। লেখিকা রানী মজুমদারকে আপনারা এর আগেও আরামবাগ টিভিতে দেখেছেন। একজন কঠিন সংগ্রামী বলবো, তার জীবনটা এতটাই সংগ্রামের, প্রতিনিয়ত কার্যত লড়াই করতে হয় শুধুমাত্র বেঁচে থাকতে। কারণ তিনি এমন একজন মানুষ, এই সমাজ জানি না এখনও কতটা তাদেরকে গ্রহণ করে, বরং সুযোগ পেলে লাঞ্ছনা করা, গঞ্জনা করা, সেগুলোই কিন্তু আমরা বেশি দেখি। এমনই একজন মানুষ রানী মজুমদার। তিনি এই বই লিখেছেন অচ্যুত তৃতীয়া বলে। আমি যেটা শুনেছি, আমি বইটা এখনও পড়িনি, যেটা শুনেছি এই বইটাতে তার নিজের জীবনের যন্ত্রণার কথা, তারা যে সেকশনে বিলংস করেন বলে বলা হয়, যদিও আমরা সবাই বলি আমরা সবাই মানুষ, তবুও মুখে বলি, কিন্তু বিভাজনটা ঠিক জায়গাতেই আমরা করে দিই, তাদের যন্ত্রণা আমরা ফিল করি না। তো যাই হোক, তিনি তার যন্ত্রণার কথা, বেঁচে থাকার সংগ্রামের কথা এই বইয়ে তিনি উল্লেখ করেছেন। আমি সুযোগ পেলে নিশ্চয়ই বইটা পড়ব, তবে তার আগে আমি তার সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরকে একটু জানাবো যে কী সব উল্লেখ করেছেন, এবং কিছু গল্প নিশ্চয়ই শুনবো। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন রানী মজুমদার। দেখতেই পাচ্ছেন তার একটা পরিচয় আমি। নমস্কার শফিকুলদা, নমস্কার। আপনাকে নমস্কার এবং আপনাকে স্যালুট। অচ্যুত তৃতীয়া আমার জীবনের গল্প, এক নিঃসঙ্গ নির্জনতার গল্প। অন্ধকারে বসে লেখাগুলো লিখেছি, কখনো ছাদের কোণে, কখনো উঠোনে, কখনো ঘরে বসে, এবং মোবাইলে লিখেছি অন্ধকারে। এক একটা লেখা লেখার পর হাউমাউ করে কেঁদেছি। আমার আর কেউ নেই, একা। অচ্যুত তৃতীয়া মৃত্যুর গল্প। আমার 100 বছরের বেটি, 100 বছরের মেয়ের, আমার জেঠিমা, যে আমার প্রাণের প্রিয়, সে চলে গেল। আমার মা, আমার বাবা, কেউ নেই, আর এখন আমি একা। অচ্যুত তৃতীয়া অন্ধকারের গল্প, একা এক মানুষের কান্নার গল্প, জীবন সংগ্রামের কথা। এবং দাদা, আমি মানুষ, আমার 100 বছরের জেঠিমার, তাকে আমি টিউশন পড়িয়েছি অনেক বছর, তো তার শরীর খারাপের পর থেকে টিউশন পড়ানো বন্ধ করলাম, এবং সারাদিন তার সেবা, কি করে তাকে বাঁচিয়ে রাখতে হবে তার গল্প আছে। হুইল চেয়ার, রুম হিটার, হেলদি ডায়েট। 100 বছরের বুড়ো মানুষ, কিচ্ছু বোঝে না, সব স্মৃতিশক্তি ভুলে গেছে। এবং এই দুজনের সংসার, জেঠিমার আর আমার। আমি অচ্যুত কেন, অচ্যুত তৃতীয়া, এটা আপনি কেন বলেছেন? অচ্যুত অর্থাৎ সমাজ আমাকে অচ্যুত করে রেখেছে। আমাদের মতো থার্ড জেন্ডার, যারা শরীরে পুরুষ হয়ে জন্মেছিলাম কিন্তু আত্মায় নারী, মনে নারী। আজকে আমি শুধু সমাজ আমাকে করেনি, যে সরকার এখন আছে
যে প্রশাসন এখন আছে, চারদিক দিয়েই আমি বঞ্চিত, এবং সে এক দীর্ঘ বঞ্চনার কথা, মানে সব কথাই আমি একে একে বলতে চাইছি, কিভাবে প্রশাসনিকভাবে আমি বঞ্চিত, অবহেলিত। যখন আমার এখন আর টাকা পয়সার দরকার নেই, যখন একটা মানুষকে বাঁচানোর লড়াই লড়ছি, তখন বার্ধক্য ভাতার জন্য স্থানীয় নেতার কাছে বলেছিলাম যে এই সময় আমার একটা 100 বছর, জেঠিমার 1 বছর বাঁচলো, তখন মুখ ফিরিয়ে নিয়েছিল, বার্ধক্য ভাতা দেয়নি, বললো হবে না, স্থানীয় তৃণমূল নেতা। আমার বলতে কোনো কুণ্ঠা নেই, এটা বাস্তব, এটা জীবনের লড়াই, এটা সত্য কথা। এটাও কি বইতে আছে? এ কথা আমি বইতে আমার জীবনের কথা আছে, কিন্তু এ কথা উল্লেখ নেই। কারণ এ কথা নেই, আরো অনেক কথা নেই যেগুলো আমি পরবর্তী পর্যায়ে লিখব। সেটাও একটা প্রকাশকের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে সেকেন্ড পার্টটা আমরা ছাপবো। এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। তো আমি সেকেন্ড পার্টে লিখছি, যেটা একটা প্রকাশক বলেছেন সেকেন্ড পার্ট আমি লিখছি। এই পার্টে কি আছে? তো সেই সেকেন্ড পার্টে এটাই আছে, যেমন পশ্চিম বর্ধমানের ডিএম, এই পার্টে যার কাছে যে বইটা আপনি লিখেছেন, এই পার্টে কি আছে একটু যদি বলেন। এই পার্টে আমার নির্জনতার গল্প, আমার একাকিত্বের গল্প এবং মৃত্যুর গল্প। একটা ছেলে যে মেয়েবেলা, শরীরে মেয়ে, শরীরে পুরুষ, অন্তরে মেয়ে, কিভাবে তাকে সমাজ বঞ্চিত করে রেখেছে। চারদিকে বিয়ে বাড়ি হয়, জানাশোনা বাড়ি পাড়াতে, আমি নিমন্ত্রণ পাই না, এবং সমাজ থেকে আমি একদম এক ঘরে। অর্থাৎ আমি পড়ালেখা করেছি, আমি সায়েন্স গ্র্যাজুয়েট টিটিবি কলেজ থেকে, কিন্তু অনেকের অভিমত যে পড়ালেখা করাটা আমার বেকার হয়ে গেল। অর্থাৎ আমার মগজে তো শিক্ষাটা দূর হয়নি, আমি যা শিখেছি সেটা তো আমার মাথায় আছে, আমার চরিত্রে আছে, কিন্তু সকলে ভাবে ছেলে থেকে মেয়ে হয়ে গেল, তার মানে নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। সেই আগেকার দিনে যারা ম্যাথর, ডোম, এদের ছায়া মারাতো না, চান করতে হতো। আমি সেভাবেই অচ্ছুত। আবার কেউ দুয়া চায়, রাস্তায় বেরোলে আমার ছেলেকে দুয়া দাও। তো মনে মনে ভাবি, তা আমার অন্তরে যদি ঈশ্বর বলে কেউ থাকে, তো সে দুয়া তার লাগুক। কিন্তু আবার এমনও হয়, রাস্তায় বেরিয়েছি, বললো এই মা, এর মুখটা দেখে নিলাম, অযাত্রা, অপয়া। এই অপয়া বলতে জাস্ট এখনকার এক নেতা রাহুল গান্ধী অপয়া বলে একটা কথা উল্লেখ করেছিল। তো এই অপয়া শব্দটা কিন্তু রাস্তার মানুষদের কাছে আমি শুনে অভ্যস্ত, যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, রাস্তার মানুষ, হ্যাঁ, নানান রকম কটূক্তি তো করে। আমাকে তো মেরে লাশ করে ফেলে দেওয়া হয়েছিল, যে কেউ কোমায় চলে যেত, কিন্তু এই লাশটা মরেনি। আমাকে 4 জন মিলে ফেলে পিটিয়ে মারা হয়েছিল সকলের সামনে, চুল ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, মাথার এমআরআই হয়েছিল, কিন্তু এই লাশটা মরেনি, আমি বেঁচে গেলাম। এবং সেই রক্তাক্ত শরীর, ভাঙা মুখ নিয়ে ঘরে ফিরেছি, কারণ ঘরে একটা মানুষ আমার অপেক্ষায় রয়েছে, তাকে কে রান্না করবে, কে খেতে দেবে। অচ্ছুত তৃতীয়াতে সেই গল্প আছে যে ভরা সন্ধে এত মানুষের সামনে কিভাবে আমাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, আমি কিন্তু বেঁচে রইলাম, বেঁচে গেলাম। ওটা কারা মেরেছিল? কোনো পলিটিক্যাল? না, এটা পলিটিক্যাল নয়। আমাকে দীর্ঘদিন ধরে
রাস্তায় অত্যাচার করত, তো আমি কলার ধরে প্রতিবাদ করেছিলাম যে এমন করিস কেন। তার প্রত্যুত্তরে আমাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছিল, সমাজ ওহ সে বলার নয়। 6 মাস পর আমি আমার মুখ ফিরে পেলাম। এ তো আরেকটা পার্ট। সেকেন্ড পার্টে হলো ডাক্তারদের ভুল সার্জারি। আমার শরীরে 8খানা সার্জারি, তার মধ্যে ম্যাক্সিমাম সার্জারি ভুল। আমার এই ফেসটা পাল্টে গেছে, আমার এই মুখ ছিল না। সে ডাক্তার অনেক খারাপ করে দিয়েছিল, পরে আরেক ডাক্তার ঠিক করেছিল, রাজস্থানের ডাক্তার। তো এইভাবে ভুল সার্জারি, এবং আমি যতদিন বাঁচবো ততদিন আমার মুখে কথা বলতে কষ্ট হবে, জিভটা লাগবে, দাঁত আড়ালে, এবং এই অংশটার কোনো ফিলিংস নেই। খাবার খেতে গেলে মানে আমাকে ডাক্তারও গিনিপিগ বানিয়েছে। সাধন পান্ডে মশাইয়ের কাছে গেছি, এ বেলাতে সব লেখা আছে, 5 দিন খবর হয়েছে এ বেলাতে। অনিন্দ জানা আমাকে নিয়ে লিখেছেন। আমার মার খাওয়ার ঘটনায় কবি জয়দেব বসু আজকালে লিখেছিলেন, তো সেই মার খাওয়ার ঘটনা 2010। আর অনিন্দ জানা এ বেলাতে দীর্ঘ উত্তর সম্পাদকীয় লিখলেন। এ বেলা আনন্দবাজারের কাগজ, এ বেলাতে 2টো সম্পাদকীয় লেখা হলো, কিন্তু ডাক্তারের শাস্তি হলো না। এরপরে শুধু মুখের সার্জারি নয়, শরীরের আরো সার্জারি ভুল, এবং আমাকে এই যন্ত্রণাটা মৃত্যু বয়ে বেড়াতে হবে। আর রাস্তায় হিজড়ে, মানে মানুষ তো হিজড়েটা খুব ভালো বোঝে। আমি কিন্তু কখনো কাউকে যন্ত্রণা দিইনি জীবনে। জীবনে অনেক মানুষের কাছে যন্ত্রণা পেয়েছি। পাড়ায় বৃদ্ধ মানুষ একা থাকে, আমি সেবা যত্ন করি। আজ বলছি, অচ্ছুত তৃতীয়াতে লেখা আছে কথা, আমি তার পাশে যাই। আমি অনেক বয়স্ক মানুষদের আমি পেচ্ছাপ পায়খানাও পরিষ্কার করতে পারি, হাত ধুলেই তো পরিষ্কার, আমার কোনো ঘেন্না নেই, আমি এগুলো খুব করেছি। কিন্তু মানুষের কাছে আমি যন্ত্রণা পেয়েছি, অনেক যন্ত্রণা পেয়েছি। সে সব কথা অচ্ছুত তৃতীয়াতে আছে। আপনি আমাকে বলার সুযোগ দিলেন, আরামবাগ টিভি অনেক প্রতিবাদ করেছে। আজকে এই কণ্ঠস্বরটাও মানুষের কাছে পৌঁছাক, যে মানুষগুলো বাঁচতে চায় তাদেরকে বাঁচতে দিন। আমি হাততালি বাজাই না, আমি কারুর কাছে 1 পয়সা নিই না, আমি ছেলে বাচ্চাও না চাই না। আমি দীর্ঘ 22 বছর আমার ঘরের বৈঠকখানা ঘরে টিউশন পড়িয়েছি, সায়েন্স পড়িয়েছি, আমার অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু জেঠিমাকে সেবা করার জন্য সেগুলো বন্ধ করেছি, এবং সে মৃত্যু আজও আমি মানতে পারিনি। এটা জেঠিমার ঘর, আমার মা বাবার ঘরে আর মা বাবা নেই, জেঠিমার ঘরে জেঠিমা জ্যাঠা কেউ নেই, আমি একা। আর এই যে চারপাশে অন্ধকার, এটাই আমার জীবন সঙ্গী, এটাই আমার লেখার প্রেরণা। তবে কষ্ট দেয় যখন মনে হয় যে আজকে যে নৈরাজ্যে আছি, নতুন করে আমি আরেকটা কথা বলি, প্রফুল্ল চাকি, তার বংশধর সুব্রত চাকি, যিনি আমাকে লেখার অনুরোধ করেছিলেন প্রফুল্ল চাকিকে নিয়ে, আমি লেখা দিয়েছি। আজকে মনে হয় পশ্চিমবঙ্গে নতুন করে একটা স্বাধীনতা সংগ্রামের লড়াই চলছে, এবং এই কথাটা আজকে উল্লেখ করছি এই কারণেই, এ নিয়ে আমি লিখছি আমার দ্বিতীয় অচ্ছুত তৃতীয়া। এটা অচ্ছুত তৃতীয়ায়, কিন্তু সেকেন্ড পার্ট। পশ্চিমবঙ্গে যে স্বাধীনতার লড়াই চলছে সেটা নিয়েও আমি যন্ত্রণায় বিহবল, কারণ আমি শিকার, তো আমি এই যন্ত্রণার শিকার, আমি ভুক্তভোগী, অত্যাচারী। মানে এই সরকারের আমলেও আপনি সেই এটা পাননি, তাই তো? এই সরকারও আমার জেঠিমা 100 বছরের মানুষ ছিল, তাকে বিধবা ভাতা দেওয়া হয়নি। করোনার সময় রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিতে আমি
কাঁদতে কাঁদতে বলছি এখনই অক্সিজেন দিন, মানুষটা বাঁচবে না। বাঁচেনি, মানুষটা বাঁচেনি। মিউনিসিপ্যালিটি বলেছিল আমরা কিছু করতে পারছি না, আমাদের এখন কোনো একটা ভোট ছিল সে সময় 2021, কোনো একটা ভোট, কোনো পঞ্চায়েত কিছু ছিল, তো আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দেয়নি। এরপরে আমার ঘরের দুয়ারে আবর্জনা, আমি 11টা চিঠি লিখেছি ডিএম কে এবং সশরীরে দেখা করে বলেছি, আজও কিছু করে দেয়নি। পানীয় জল পাচ্ছি না আমি, প্রত্যেকটা ঘর মিউনিসিপ্যালিটির পরিষেবা পায়, আমি পাই না। যে কেউ আসুক আমি দেখিয়ে দেবো, আমার সব ছবি তোলা আছে, ছবি দিয়ে দিয়ে ডিএম কে জানিয়েছি। মানে একেবারে এই অচ্ছুত, কথাগুলো আজকে মানে অচ্ছুত, মানে 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 হ্যাঁ, এই এই মানুষটা জন্য মানুষ নন, এর এর কিছু দরকার নেই জীবনে, এ মানুষের পর্যায়ে পড়ে না, মানে এই হ্যাঁ, ধরনের মানসিকতা আর কি। না, একদমই একদমই তাই, একদমই। আর যেখানে অচ্ছুত তৃতীয়াতে আছে যে মহাশ্বেতা দেবী, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, বীরভূমের একটা ঘটনা 2012 সালে আমি পেপার কাটিং নিয়ে গেছিলাম, উনি আমার ডিজি অপরাজিত মুখার্জির কাছে পাঠিয়েছিলেন, সব কাগজ আমার কাছে আছে রাইটার্স বিল্ডিং এ। তো তখন ডিজি অপরাজিত মুখার্জির সঙ্গে দেখা করেছিলাম, সেসব চিঠি কাগজ সব আছে, এবং মহাশ্বেতা দেবীর চিঠিটাও আছে যেখানে অপরাজিতকে লিখেছিলেন। তো মোটামুটি মানুষ আমাকে, মহাশ্বেতা দেবীও খুব ভালোবাসতেন, উনি বর্তিকা পত্রিকায় লেখার জন্য বলেছিলেন। আমার নিজস্ব পত্রিকা হচ্ছে অন্য নারীর অন্য কথা, যেটা আমার লিটল ম্যাগাজিন। এখানে আমাদের মতো মানুষের কথা বলা হয়, যারা শরীরে বেটা ছেলে, অন্তরে মেয়ে ছেলে, এবং ডাক্তারি সার্জারি করে যারা মহিলাতে পরিণত হয়। কতটা হয় জানি না, আমি তো মনে করি আত্মায় বিশ্বাসী, আত্মায় যদি তুমি নারী হও তাহলে তুমি নারী, সেখানে সার্জারি ডাক্তার রক্তপাতের প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি, আমি মোটামুটি কাহিনী বুঝলাম, এবং পুরো জানতে গেলে বইটা পড়তে হবে। আমি জাস্ট যারা দর্শক রয়েছেন ওনারাও হয়তো জানতে চাইবেন যে আপনার এই বইটা কি বইমেলাতে অলরেডি চলে এসছে নাকি এখনো প্রকাশ হতে বাকি রয়েছে? অচ্ছুত তৃতীয়া, পালক প্রকাশক ও পুস্তক বিক্রেতা, 658 নম্বর স্টলে বইটা আসবে। 21 তারিখ, অর্থাৎ 22 তারিখ থেকে পাওয়া যাবে, 21 তারিখে বইটা উদ্বোধন হবে। এবং এখানে এক না পুরুষ না মহিলা, সেই এক অচ্ছুত মানুষের কিভাবে লড়াই করে শুধু বেঁচে আছে তার বর্ণনা। আমি অনুরোধ করব সকলে পড়ুন, এবং যারা এই মানুষদের অত্যাচার করে তারা অন্তত জানুন যে এই মানুষগুলো দাঁতে দাঁত চেপে কিভাবে বেঁচে থাকে। শফিকুলদা, রাস্তায় বেরোতে হয়, মনে হয় আমি পুরুষ থাকলেই বোধহয় বেশি ভালো হতো। চাবির গোছাটা ডান হাতে রেখে বেরোতে হয়। মানুষ কনুই দিয়ে গুঁতো করে মেরে দেখবে যে আমার সবকিছু অরিজিনাল না ডুপ্লিকেট, আমি কতটা ডুপ্লিকেট, কতটা আসল নই। গায়ে পরে বাজারে যেতেও ভয় পাই, রাস্তায় বেরোতে ভয় পাই। এত বড় সরকার, এত সংগঠন, এত ক্লাব, কেউ কখনো পাশে এসে বলেনি যে আমি তোমার পাশে আছি। আমি লিখতে চাই, আমি নিরিবিলিতে একান্তে থাকতে চাই, অত্যাচার মুক্ত চাই। আমি চাই প্রশাসন আমার পাশে দাঁড়াক, সে তো বহুত বছরের কথা, কিন্তু কখনো থানা, এতবার গেছি, আমার পক্ষ নেয়নি, অভিযুক্তর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কাজেই আমার পক্ষে দাঁড়াবে এটা কোনো কথাই নয়, থানা দাঁড়াবেই না আমার পক্ষে, সরকার আমাদের জন্য নয়। ট্রান্সজেন্ডার একটা বোর্ড গঠিত হয়েছে,
সরকার আমাদের জন্য নেই, কেউ নেই, যার মা নেই, বাবা নেই, কেউ নেই, একা একটা মানুষ। আজ যদি আমি রাস্তায় মরে পড়ে থাকি, তো জেনে রাখুন যে মানুষটা মারা গেল, কিন্তু সাথে কেউ নেই। হতেই পারে যে কোনো দিন এরকম হতে পারে, যেভাবে গাড়ি চালিয়ে যায়, যেভাবে অত্যাচার করে, সে বলার নয়। মানে গাড়িটাও চালাবে আমার গায়ের ওপর দিয়ে, এইভাবে। এবার কলকাতায় মানুষরা কিছুটা উদার, কিন্তু আমি যেহেতু রানীগঞ্জে থাকি, গঞ্জ, সেহেতু সংকীর্ণতাটা অনেকটা বেশি। আমি সন্ত্রস্ত হয়েই থাকি, একা থাকি, মনে হয় চার দেওয়ালের মধ্যে আছি তো বেশ আছি, এইরকম একটা পরিস্থিতি। সরকার বলে কিছু নেই, কিচ্ছু নেই, প্রশাসন বলে কিচ্ছু নেই, থানা পুলিশ বলে কিচ্ছু নেই। এই অবস্থায় দিন কাটাচ্ছি। এগুলো অচ্ছুত নারীতে লেখা আছে, আছে, সমস্ত কিছু আছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। দর্শক দেখলেন, শুনলেন, রানী মজুমদার তিনি একটা বই লিখেছেন, অচ্ছুত তৃতীয়া বলে বইমেলাতে আসছে। যারা আপনারা পারবেন, উনি তো স্টলের কথা বললেন, ওখানে গিয়ে সংগ্রহ করবেন, জানবেন, জানার চেষ্টা করবেন। এনারাও কিন্তু মানুষ, সুতরাং ওনাদের এই সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে। কি যন্ত্রণা, কি এটা কি কখনো আমরা সেই মতো করে ফিল করি? উনি তো ভুক্তভোগী, উনি তো জানেন কি যন্ত্রণা, আর সেই যন্ত্রণার কথাগুলোই লিপিবদ্ধ করেছেন ওনার এই অচ্ছুত তৃতীয়া বইয়ে। জানা দরকার, কারণ তারাও আমাদের সমাজের অংশ। দর্শক যা শুনলেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।